ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি প্যাড। আজ আমরা আলোচনা করব দশম শ্রেণীর রাশিবিজ্ঞান নিয়ে। এই রাশিবিজ্ঞানের কোষে দেখি 26.1। 26.1-এর পার্ট 1 এবং পার্ট 2 এর পূর্বেই আমরা আলোচনা করেছি এবং সেখানে 1 থেকে 9 পর্যন্ত যে সমস্যাগুলি আছে, 1 থেকে 8 পর্যন্ত যে সমস্যাগুলি আছে সেগুলির সমাধান আমরা করেছি। আজ আমরা পার্ট 3-তে 9 দাগের সমস্যা থেকে আলোচনা করব। এর পূর্বে আমরা রাশিবিজ্ঞানের যে তিনটি বিষয় আছে, সংখ্যাগুরুমান, মধ্যমা এবং যৌগিক গড়, এই তিনটি নিয়ে আলোচনা করেছি। তারপর আমরা প্রয়োগ নিয়ে আলোচনা করেছি। তারপর আমরা কোষে দেখি যে পদ্ধতিগুলি আছে, কোষে দেখি যে সমস্যাগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করছি। প্রত্যেকটি প্লেলিস্টের লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, চাইলে সেখান থেকে দেখতে পারো। আমি বলবো প্রথমেই সেই ক্লাসগুলি আগে দেখো, তারপর কোষে দেখি যে সমস্যাগুলি আছে সেগুলি তোমরা দেখবে। কারণ ওগুলি যদি তোমরা দেখো, ওই ক্লাসগুলি দেখবে, তোমাদের গড় সম্পর্কে যে বেসিক কনসেপ্টটা, অর্থাৎ গড় কয় প্রকার, এখানে আমরা কোন কোন পদ্ধতিতে গড়, যৌগিক গড় বের করব, এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে তোমাদের পরবর্তীতে যে সমস্যাগুলি সেগুলি করতে সুবিধা হবে। দেখো, 9 থেকে যে সমস্যাটি বলেছে সেটি হচ্ছে যে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করি। এতক্ষণ আমরা যেটা করলাম প্রত্যক্ষ এবং কল্পিত। এরপর আমরা এর পূর্বেই আমরা করেছি 8 পর্যন্ত প্রত্যক্ষ এবং কল্পিত। এবার আমরা প্রথম এই কোষে দেখির 26.1-এর প্রথম ক্রমবিচ্যুতি অঙ্ক করব। এর পূর্বেই আমরা কিন্তু এই ধরনের অঙ্ক করেছি প্রয়োগের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে 9-এর দেখো শ্রেণী সীমানা বলে দিয়েছে, এখানে পরিসংখ্যা বলে দিয়েছে, এখানেও শ্রেণী সীমানা বলে দিয়েছে এবং পরিসংখ্যা বলে দুটো করতে বলেছে। তাহলে আমরা যে কল্পিত গড় করছিলাম, ঠিক আছে, এখানে আমরা কি করব, ক্রমবিচ্যুতি। তাহলে ক্রমবিচ্যুতি করতে গেলে আমার কি কি করতে হবে সেটা প্রথমে আমাকে জেনে নিতে হবে। দেখো, প্রথমে আমরা এই যে ছকটা আছে 9-এর দাগের 1-এর ছকটা আমরা প্রথমে টুকে নিচ্ছি। তারপর কি কি সমস্যা, কোন এই ছকটায় আমাকে কি কি করতে হচ্ছে সেটা আমরা জানবো। তারপর আমরা 2-এরটাকেও করব। ঠিক আছে, তাহলে প্রথমেই আমরা ছকটাকে, এই যে তথ্য দেওয়া আছে সেই তথ্যটাকে টুকে নিই। দেখো, প্রথমে আমরা যেটা দেওয়া আছে শ্রেণী সীমানা এবং পরিসংখ্যা দুটোকে আমরা লিখে নিয়েছি। তাহলে আমাদের xi অর্থাৎ কি বের করতে হবে, শ্রেণী সীমা, শ্রেণী মধ্যকটাকে বের করতে হবে বা শ্রেণী গড় বের করতে হবে। তাহলে 0 থেকে 30, 30 থেকে 40 যখন এরকম দেখবে যেখানে শেষ হচ্ছে সেখানেই আবার শুরু হচ্ছে। ঠিক আছে, এটাকে আমরা কি করব, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, আর যদি এটা না থাকে তাহলে তখন সেটাকে, যদি এক ডিফারেন্স থাকে বা কিছু ডিফারেন্স থাকে, তখন সেটাকে আমরা কি বলি, শ্রেণী সীমা। সেখান থেকে শ্রেণী সীমানা বের করতে হয়। এখানে আমার শ্রেণী সীমানা দেওয়া আছে। তাহলে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 15। তাহলে এটা হয়ে গেল 15। এই দুটোকে যোগ করব, দুটোর মধ্যে ডিফারেন্স কত, 30। তাহলে এটাও ডিফারেন্স হবে 30, দেখবে এটা 45 হবে। দেখো, 30 আর 60, 90, 90কে 2 দিয়ে ভাগ করলে 45। এরপর কত হচ্ছে, আবার 30 ডিফারেন্স, তাহলে হবে কত, 75। আবার 30 ডিফারেন্স, তাহলে হবে 105। আবার 30 ডিফারেন্স, তেমন হবে 135। ঠিক আছে, এইভাবে আমরা প্রত্যেকটার যে শ্রেণী গড় বা শ্রেণী মধ্যক বের করে নিলাম। তাহলে এক্স বের করে নিয়েছি। এখানে দেখো 5টা আছে, আমাকে কি বার করতে হবে, ডিআই বের করতে হবে। তাহলে আমাকে ডিআই বার করে আমাকে ইউআইও বের করতে হবে। ডিআই কে এইচ দিয়ে ভাগ করলে, এইচ কোনটা, এইচ দুটোর মধ্যে শ্রেণীর যে পার্থক্যটা হবে, অর্থাৎ ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমার মধ্যে যে পার্থক্যটা হবে। তাহলে আমরা ডাইরেক্ট ইউআই বের করতে গেলে কি করতে হবে, ইউআই এক্স আই মাইনাস এ বাই এইচ। তাহলে আমাকে এটাকে ধরতে হচ্ছে, এ ধরে নিলাম, মিডিলেটাকে এ ধরে, মানে 75টাকে। ঠিক আছে, তাহলে এখানে ডিআই বের করবো। তাহলে 15 মাইনাস 75, তাহলে কত হবে, -60। আবার হবে 45 মাইনাস 75, তোমরা -30। ঠিক আছে, তারপর হবে 75 মাইনাস 75, তার হবে 0। 105 মাইনাস 75, তার হবে 30। আর 135 মাইনাস 75, তার হবে 60। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, এখানে ডিআইটাকে বের করে নিলাম। শুধু ডিআইতে বের করলে হবে না, ডিআইটার সঙ্গে আমাকে কি করতে হবে, এইচ দিয়ে ভাগ করতে হবে। মানে কি বার করতে হবে, ইউআই বের করতে হবে। তাহলে এইচটা কত, দুটোর মধ্যে ডিফারেন্স কত হচ্ছে, এখানে 30। দেখো, শ্রেণীগুলো ডিফারেন্স কত হচ্ছে, 30, শ্রেণী পার্থক্য 30। তাহলে এইচ এর মান কত হবে, এইচ এর মান হবে 30। তাহলে এইচটা হবে আমার 30। তাহলে 30 দিয়ে যদি ভাগ করি, এখানে কত হচ্ছে, -60, -60/30, তখন হবে -2। ডিআই কে আমরা এখানে একটা ঘর কামাই, ডিআইটা ডাইরেক্ট আমরা ইউআই বের করতে পারতাম, তখন বাই আমাকে এইচ লিখতে হতো। আমরা কি করলাম, আরো একটা ঘর করলাম তোমাদের যেটাতে বুঝতে সুবিধা হবে। আমার মনে হয় একটা যদি ছক করে যদি বুঝতে সুবিধা হয়, আমার এটাই করা ভালো। ঠিক আছে, একটুকু হয়তো বেশি লিখতে হচ্ছে, একই রকম ক্যালকুলেশনটা করতে দেখবে, এটাতেই তোমাদের সুবিধা হবে। তাহলে -2 হলো। এবার দেখো, 30কে 30 দিয়ে ভাগ, মানে কত হবে, -1।
এটা 0-কে যদি 30 দিয়ে ভাগ করো, যাই করে এটা 0ই বেরোবে, এখানে 1 বেরোবে এবং এখানে 2 বেরোবে। ঠিক আছে, 60-কে 2 দিয়ে 30 দিয়ে ভাগ করলে 2 বেরোবে। এবার আমরা কি করব, ইউআই এফআই, তাহলে ইউআই আমার বেরিয়ে গেল, তো ইউআই হচ্ছে এটা, ইউআই হচ্ছে এটা। আর এফআই আমরা জানি 12, দেখো 12-কে 2 দিয়ে গুণ করলে 24 হয়, মাইনাস আছে তার জন্য -24। তারপর কত আছে 15, তাহলে 15-কে -1 দিয়ে গুণ করলে -15, 20-কে 0 দিয়ে গুণ করলে 0, 25-কে 1 দিয়ে গুণ করলে 25, আর এখানে 8-কে 2 দিয়ে গুণ করলে 16। ঠিক আছে, তাহলে আমরা কি বার করব, সামেশন অফ এফআই। সামেশন অফ এফআই বের করি। এখানে হচ্ছে 27, 27 আর এখানে 8, 35, 35 আর এখানে কত আছে 25, 35 আর 25 হচ্ছে 60, 60 আর 20 হচ্ছে 80। তাহলে সামেশন অফ এফআই কত বেরোলো, সামেশন অফ এফআই বেরিয়ে গেল 80। ঠিক আছে, সামেশন অফ এফআই বেরিয়ে গেছে। এবার সামেশন অফ কি বার করবো, ইউআইএফআই, সামেশন অফ ইউআইএফআই বের করি। এখানে কত আছে দেখো, এই দুটো যোগ করলে হচ্ছে 39, এই দুটো যোগ করলে 39, এই দুটো যোগ করলে হচ্ছে 41। ঠিক আছে, তাহলে 41 থেকে 39 বাদ মানে কত হচ্ছে 2। তাহলে সামেশন অফ ইউআইএফআই কত বেরোলো, 2 বেরিয়ে গেল। ঠিক আছে, সামেশন অফ ইউআইএফআই 2 বেরিয়ে গেল। তাহলে আমরা দেখো এখানে দুটো আমাদের যে দুটো দরকার ছিল সেই দুটো আমরা কিন্তু বের করে নিয়েছি, মানে সামেশন অফ এফআই এবং সামেশন অফ ইউআইএফআই। আর আমরা এইচ তো জানি, এও জানি, তাহলে আমরা কি করব, এরপর যে গড় আমাকে বের করতে বলেছে সেই গড়টাকে আমরা বের করব। ঠিক আছে, তাহলে গড়টা বের করার জন্য আমাকে কি করতে হবে, যৌগিক গড়, ফর্মুলা হচ্ছে যৌগিক গড়, কিন্তু পদ্ধতিটা কি এখানে লিখবো, যৌগিক গড়। যৌগিক গড় কোন পদ্ধতিতে করতে বলেছে, ক্রমবিচ্যুতি পদ্ধতিতে। ঠিক আছে, ক্রমবিচ্যুতি পদ্ধতিতে। তাহলে এবার ফর্মুলাটা লিখবো। তাহলে ফর্মুলাটা হচ্ছে এ প্লাস সামেশন অফ এফআই ইউআই বা ইউআই এফআই বাই সামেশন অফ এফআই ইন্টু এইচ, ইন্টু এইচ। তাহলে আমরা এ কত জানি, এ হচ্ছে 75, এখানে যখন ধরে নিয়েছি 75, এইচ কত, এইচ হচ্ছে তোমার 30, আর বাকি দুটো মান আমরা জানি, তাহলে মানগুলোকে বসাই। এর মান হচ্ছে 75, সামেশন অফ ইউআইএফআই বা সামেশন অফ এফআই ইউআই। ঠিক আছে, এটা কত হচ্ছে, এটা হচ্ছে 2, এটা কত হচ্ছে সামেশন অফ এফআই 80, এইচ কত হচ্ছে, এইচ হচ্ছে 30। ঠিক আছে, দেখো সবগুলো আমি বসিয়ে নিয়েছি, যেগুলো আমার প্রয়োজন ছিল প্রত্যেকটা আমি কিন্তু এখানে মান বসিয়ে নিয়েছি। এরপর আমরা ক্যালকুলেশন করি। এখানে দেখো ক্যালকুলেশন করলে দেখো 0 0 কেটে গেল, এখানে কাটলে কত হচ্ছে 4। তাহলে আমরা লিখবো 75 প্লাস 3/4। এই যে 3/4 করলাম, এটাকে আমরা যদি ভাগ করি তাহলে প্রথমেই দেখো দশমিক নিয়ে একটা 0, তারপর 4 সাথে 28, তারপর 2 0 মানে 5, তাহলে কত হলো 0.75, কত হলো 0.75। তাহলে আমরা লিখতে পারি 75.75, 75.75। এটা কি বেরোলো, যৌগিক গড়। কোন পদ্ধতিতে, ক্রমবিচ্যুতি পদ্ধতিতে। আমরা পদ্ধতিটাকে ব্র্যাকেটে লিখে দিই। ঠিক আছে, এটা হয়ে গেল ক্রমবিচ্যুতি পদ্ধতি। ঠিক আছে, তাহলে এমন কোনো ব্যাপার না, গড় যে অনেক কঠিন, তিনটে মাত্র ফর্মুলা। একটা দেখো, একটা কি করলে সামেশন অফ এফআই এক্সআই করলে, যেটা হচ্ছে প্রত্যক্ষ। এরপর যেটা করলে এ প্লাস সামেশন অফ এফআই ডিআই বাই সামেশন অফ এফআই। আর শেষেরটা যেটা করলে সেটা হচ্ছে এ প্লাস সামেশন অফ এফআই ইউআই বাই সামেশন অফ ই প্লাস ইন্টু এইচ। তাহলে এখানে ইন্টু এইচটা আমার করতে হচ্ছে, ও ক্ষেত্রে আমার এইচটা ছিল না, এক্ষেত্রে আমার ইউআইটা বের করতে হচ্ছে, মানে ডিআই কে এইচ দিয়ে ভাঙতে হচ্ছে। ডিআই তো আমরা বের করে জানি এক্সআই মাইনাস এ। তাহলে এই কয়েকটি যদি তথ্য আমরা জানি, খুব সহজেই প্রত্যেকটির সমাধান আমরা করতে পারবো। বারবার বলছি, এইভাবেই তোমরা করবে। এই একবারেই এইচ কে ভাগ করতে গিয়ে তোমাদের হয়তো অনেকের ক্ষেত্রে সুবিধা হবে, ডাইরেক্ট এইচ কে ভাগ অনেকেই পারো, হয়তো কোনো অসুবিধা নেই, মুখোমুখি করতে পারবে, কিন্তু অনেকের সমস্যা হবে। তার জন্য বলছি ডিআইটা বের করার পর ইউআইটাকে বের করবে। ঠিক আছে, এরপর আমরা 9-এর দাগের যে 2-এর সমস্যাটা আছে সেটা দেখি। দেখো 2-এরটা আমরা লিখে নিয়েছি, তাহলে এই ক্ষেত্রে আমার কি করতে হবে, শ্রেণী মধ্যকটা বের করতে হবে। তাহলে 0-কে 0 আর 14 যোগ করলে 14 হয়, তাহলে হচ্ছে 7। কত ডিফারেন্স, দেখো 14 করে ডিফারেন্স, তাহলে এটা দেখবে 21 হবে। দেখো 42 21, তাহলে আবার 14 যোগ করো, 14 যোগ করলে কত হবে 35।
আবার 14 যোগ করো হবে 49, আবার 14 যোগ করো হবে 63। তাহলে কত করে যোগ করতে হলো? 14 করে। 14 করে 2 দিয়ে ভাগ করলে একই ব্যাপার, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, যেটা রেফারেন্স থাকবে সেইটাই কিন্তু পরপর যোগ করলে আমরা শ্রেণী মধ্যগুলো পেতে পারি। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি ধরবো? 5টা আছে, মিডিলেরটা এ ধরে নিয়েছি 35 এ। ঠিক আছে, তাহলে ডিআই বের করবো। তার মানে হচ্ছে 7 মাইনাস 35, তার মানে হচ্ছে -28। তারপর হচ্ছে 21 মাইনাস 35, হচ্ছে -14। তারপর একটা হচ্ছে 0, 35 থেকে 35 বাদ। তারপর 49 মাইনাস 35, তার মানে হচ্ছে 14। আর একটা হচ্ছে 63 মাইনাস 35, তার মানে হচ্ছে 28। ঠিক আছে, তাহলে সবগুলো আমি এখানে বের করে নিয়েছি। এরপর আমরা কি করব? ইউআই বের করব, মানে এইচ দিয়ে ভাগ। তাহলে আমরা যদি ডিআই কে, তাহলে আমরা ডিআই বের করার পর আমরা কি করব? এইচ দিয়ে ভাগ করলে আমরা ইউআই পেয়ে যাব। তাহলে এখানে এইচটা কত? এইচটা হচ্ছে 14। ঠিক আছে, এখানে এইচ হচ্ছে 14 আর এ হচ্ছে 35। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করব? এইচ দিয়ে ভাগ করি। তাহলে 14 দিয়ে ভাগ করবো কত? -28 কে, -28 কে 14 দিয়ে ভাগ, তাহলে কত হবে? -2। -14 কে যদি 14 দিয়ে ভাগ করি -1, এটা হবে 0। 14 কে 14 দিয়ে ভাগ করলে হবে 1, 14 কে 2 দিয়ে ভাগ করলে হবে 28 কে 2 দিয়ে ভাগ করলে হবে 14 দিয়ে ভাগ করলে হবে 2। তাহলে এখানে কত পেলাম? -2, -1, 0, 1 আর 2। এবার আমরা কি করব? এফআই এর সঙ্গে ইউআই এর গুণ করব। তাহলে এখানে 7 কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে -14, 21 কে 1 দিয়ে গুণ করলে -21, 35 কে 0 দিয়ে গুণ করলে 35, 11 কে 1 দিয়ে গুণ করলে 11 আর 16 কে 2 দিয়ে গুণ করলে 32। তাহলে এখানে আমরা কি করব? সামেশন অফ এফআইটাকে বের করে নিই। তাহলে এখানে কত হচ্ছে দেখো? 6, 7, 12, 12 আর 1 13, 13 আর এখানে 20 শূন্য, হাত থেকে 2, 2 আর 2 4, 4 আর এখানে হচ্ছে 3 7, 7 আর 2 হচ্ছে 9। ঠিক আছে, তাহলে এখানে আমরা কত পেলাম? 90 পেলাম। ঠিক আছে, সামেশন অফ এফআই 90 পেলাম। এবার আমরা কি বের করবো? সামেশন অফ এফআই ইউআই বা ইউআই এফআই। ঠিক আছে, এখানে 32 আর 11 হচ্ছে 43। 43 থেকে কত বাদ? 43 থেকে 35 বাদ। 43 থেকে 35 বাদ দিলে যেটা হবে 43 থেকে 35 মানে 8। 43 থেকে 35 বাদ দিলে হয় 8। ঠিক আছে, তাহলে আমরা 8 পেয়ে গেলাম। এবার আমরা কি করব? ফর্মুলাটাকে লিখবো। অতএব আমরা লিখবো অতএব যৌগিক গড়। অতএব যৌগিক গড় ক্রমবিচ্যুতি পদ্ধতিতে তাহলে কি হবে? এ প্লাস সামেশন অফ এফআই ইউআই বাই সামেশন অফ এফআই ইন্টু এইচ। তাহলে এবার সব মানগুলো আমরা জানি। এ কত? এ হচ্ছে 35, এখানে হচ্ছে এফআই ইউআই হচ্ছে 8, আর সামেশন অফ এফআই হচ্ছে 90 ইন্টু এইচ। এইচ কত হচ্ছে? এইচ হচ্ছে 14। ঠিক আছে, এবার আমরা কি করব? এই 35টাকে 35 রেখে দিলাম। এবার আমরা এটাকে কাটাকাটি করব। ঠিক আছে, আমরা কাটি। কেটে দিলে কত থাকছে দেখি? এখানে 2 দিয়ে কাটলে হবে 7, 2 দিয়ে কাটলে হবে 45। আর তো কাটা হচ্ছে না, তাহলে কত হলো? 7 8 56, 56 বাই 45। তাহলে 56কে আমাকে 45 দিয়ে ভাগ করতে হবে। দেখি এখানে ভাগটা করি। এখানে হচ্ছে 45, এখানে হচ্ছে 56, 1 দিয়ে দিলাম, তাহলে হলো 45। এখানে বিয়োগ করে হচ্ছে 11, শূন্য দশমিক দিয়েছি, শূন্য নিয়েছি, 2 দিয়ে কত হবে? 90। এখানে বিয়োগ করলে হচ্ছে 2 0 0, আবার কত দিয়ে দেবো? 4 দিয়ে, 4 দিয়ে দিলে হবে 180, আবার 2 দিয়ে আবার 4 4 হয়ে যাবে। তাহলে কত হবে? 35 প্লাস 1.244। তাহলে আমার 44 হয়ে যাচ্ছে। তাহলে 5 বা 5-এর বেশি হলে কি করতাম? 1 যোগ করতাম। তাহলে 5 বা 5-এর বেশি নয়, তাহলে আমরা লিখবো 35 আর 1 36, 36.24। এখানে লিখবো প্রায়। ঠিক আছে, তাহলে এখানে লিখে দিলাম প্রায়। কারণ এখানে আমার পরপর 4 হয়ে যাচ্ছে। যদি 4 এখানে যদি 6 বা 7 হতো, তাহলে আমরা তার আগের সঙ্গে 1 যোগ করতাম। এখানে আমার কোনো কিছু কিন্তু যোগ করার প্রয়োজন হচ্ছে না। তাহলে আমরা দেখো, এখানে আমরা দুটো, অর্থাৎ 9-এর দাগের যে দুটো সমস্যা ছিল, দুটোই ক্রমযৌগিক দুটোই আমরা কি করলাম? ক্রমবিচ্যুতি। ঠিক আছে, ক্রমবিচ্যুতি গড় পদ্ধতিতে আমরা দুটোকেই আমরা
করে নিলাম। ঠিক আছে, সবসময় আমরা যে ক্যালকুলেশন গুলো করবো এখানে মার্জিন নিয়ে আমরা ডান দিকে কিন্তু সমস্ত রকমের যোগ বিয়োগ বা গুণ যেগুলো আমরা রাফ করব এখানে করে নেবো, তাহলে আমাদের দেখবে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আমরা দুটো অ্যান্সার আমরা পেয়ে গেলাম, অর্থাৎ 9-এর দাগে দুটো সমস্যা করে নিলাম। এরপর আমরা 10-এরটা দেখো। 10-এরটা কি বলেছে, নিচের পরিসংখ্যা বিভাজন তালিকার যৌগিক গড় 24, পি এর মান কত? তাহলে এখানে শ্রেণী বলে দিয়েছে আর এখানে কি বলে দিয়েছে, ছাত্র সংখ্যা অর্থাৎ পরিসংখ্যা বলে দিয়েছে। আমাকে পি এর মানটা বের করতে হবে। তাহলে দেখো আমি ছকটা কিন্তু এখানে লিখে নিয়েছি। তাহলে শ্রেণী মধ্যকটা, শ্রেণীর সীমানা দিয়েছে, মধ্যকটা বের করব। 2 দিয়ে ভাগ করলে 5, 30-কে 2 দিয়ে ভাগ করলে হবে 15, 10 ডিফারেন্স হবে, এটা হবে 25, এটা হবে 35 এবং এটা হবে 45। ঠিক আছে, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। এই যে শ্রেণী যে এই যেটা থাকবে অর্থাৎ দুটি শ্রেণীর মধ্যে যে পার্থক্য সেটা কিন্তু পরপর যোগ করলে আমরা সবগুলো পেয়ে যাবো, সবগুলো আলাদা করে যোগ করে দেখার প্রয়োজন নাই। তাহলে এক্স আই এফ আই বের করবো। তাহলে এফ আই আর এক্স আই গুণ করি, তাহলে এখানে কত আছে 15, তাই তো? এখানে আছে 15, 15কে কত দিয়ে গুণ হবে আমার, 10-এরটা করছি, হ্যাঁ 10-এরটা, 10কে 15 দিয়ে গুণ, 10-এরটা সরি, 15কে 5 দিয়ে, 5 15 75, এখানে হচ্ছে 300। এখানে আমরা যদি 25 দিয়ে গুণ করি, এখানে হচ্ছে 750, তার সঙ্গে 125। ঠিক আছে, 750 তার সঙ্গে 125 মানে হচ্ছে 875, তবে 875। তোমরা ক্যালকুলেশন গুলো ঠিকঠাক ভাবে করবে, কিন্তু এটা হচ্ছে 35 পি, এটা হচ্ছে 450। ঠিক আছে, তাহলে সব ক্যালকুলেশন গুলো আমার বেরিয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি সামেশন অফ এফ আই এক্স আই সমান বাকিগুলোকে যোগ করে প্লাস 35 পি। তাহলে এখানে কত হচ্ছে দেখো, 75 যোগ করলে কত হচ্ছে 950, তাহলে 950 এখানে তাহলে 1250, 1250 মানে এখানে আরো যদি যোগ করি 1300, 1300 আর এখানে 400 মানে হচ্ছে 1700। ঠিক আছে, তোমরা কিন্তু লিখে লিখে যোগগুলো করবে, যদি মুখে মুখে করতে অসুবিধা হয় লিখে লিখে করবে। তাহলে 1700 প্লাস আমরা লিখবো 35 পি, এটা সামেশন অফ এফ আই এক্স আই বেরিয়ে গেল। এরপর আমরা সামেশন অফ এফ আই বের করবো। তাহলে দেখো এটা যোগ করো, 50 50 আর এখানে 20 70 70 10 80, তাহলে 80 প্লাস পি, এটা কি বেরিয়ে গেল সামেশন অফ এফ আই। তাহলে সামেশন অফ এফ আই এবং সামেশন অফ এফ আই এক্স আই দুটো আমি পেয়ে গেলাম। যৌগিক গড় আমরা বের করব, তাহলে লিখবো যৌগিক গড়। যৌগিক গড়, যৌগিক গড়ের ফর্মুলা কি, আমরা এখানে প্রত্যক্ষ পদ্ধতি করব যেহেতু কোনো পদ্ধতি আমার বলে দেয়নি। তাহলে আমরা লিখবো সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই। তাহলে এখানে আমার হচ্ছে 1700 প্লাস 35 পি বাই 80 প্লাস পি। ঠিক আছে, এটা আমার যৌগিক গড় বেরিয়ে গেল। এটা আমার বেরোলো যৌগিক গড়, আর যৌগিক গড় কিন্তু একটা বলে দেওয়া আছে কত, 24। তাহলে আমরা লিখবো শর্তানুসারে, শর্তানুসারে। ঠিক আছে, শর্তানুসারে 1700 প্লাস 35 পি প্লাস 80 প্লাস পি ইকুয়াল টু 24। এবার আমরা এটা কি করবো, কোনাকুনি গুণ করবো। এটা কিছু নয় মানে এক আছে নিচে, তাহলে 1700 প্লাস 35 পি, আর এটা গুণ করলে কত হচ্ছে দেখো, 4 8 32 2, শূন্য প্রথমে দিয়ে দিলাম, 4 8 32 2, 8 দুগুণে 16, 16 আর 2 হচ্ছে 16 আর 3 হচ্ছে 19, এখানে হচ্ছে 24 পি বা 35 পি মাইনাস 24 পি ইকুয়াল টু 1920 মাইনাস 1700, তাহলে কত আছে 220। তাহলে এটা বিয়োগ করে কত হচ্ছে 11 পি ইকুয়াল টু 220। তাহলে পি সমান কত হবে 220 বাই 11, তাহলে 11 দুগুণে 22 মানে 20। তাহলে পি এর মান কত বেরোলো 20। ঠিক আছে, তাহলে পি এর মান আমাকে বের করতে বলেছিল, পি এর মান আমরা পেয়ে গেলাম কত 20। তাহলে দেখো, যখন কোনো পদ্ধতি বলে দেবে না, কোনো পি বা এ বা কিছুর মান বের করতে বলবে, তখন আমরা কিন্তু প্রত্যক্ষ গড় পদ্ধতিতে অঙ্কটা করে শর্তানুসারে সমান করে দেবো। ঠিক আছে, এরপর আমরা 11টা দেখবো। দেখো 11টা কি বলে দেওয়া আছে, 11টায় বলে দেওয়া আছে যে আলোচনা সভায় উপস্থিত ব্যক্তিদের বয়সের তালিকা ও বয়স দেওয়া হয়েছে। ব্যক্তিদের তালিকা কত, 30 থেকে 34 বছর বয়সের আছে 10 জন, 35 থেকে 39 বয়সের হচ্ছে 12 জন, 40 থেকে 44 বয়সের 15 জন, 45 থেকে 49 হচ্ছে 6 জন, 50 থেকে 54 হচ্ছে 4 জন এবং 55 থেকে 59 হচ্ছে 3 জন। তাহলে রোগীর সংখ্যাটা বলে দেওয়া আছে। ঠিক আছে, রোগীর সংখ্যাটা বলে দেওয়া আছে। তাহলে
তালিকাতে গড় বয়সটাও বলে দেওয়া আছে। ঠিক আছে, এবার দেখো আমরা এর আগের যে অঙ্কগুলো করেছিলাম সেগুলো কি থাকছিল, সেগুলো দেখো শুরু হচ্ছিল 0 থেকে 10, আবার এখানে 10 থেকে 20, অর্থাৎ যেখানে শেষ হচ্ছিল সেখানেই শুরু হচ্ছিল। শ্রেণীগুলো দেখো সব ক্ষেত্রেই তাই ছিল, অর্থাৎ এগুলো শ্রেণী সীমানা ছিল। যে এই ক্ষেত্রে যেটা বলা আছে সেটা হচ্ছে শ্রেণী সীমা। ঠিক আছে, এই ক্ষেত্রে যেটা বলা আছে সেটা হচ্ছে শ্রেণী সীমা। দেখো এটাকে শ্রেণী সীমা বলে। পরেরটা 12টা দেওয়া আছে দেখো 5 থেকে 14 বা 15 থেকে 24, তাহলে আমাকে শ্রেণী সীমানাটা বের করতে হবে। এই শ্রেণী সীমানা বের করতে গেলে কি করতে হবে, প্রথমে আমি কি করি, ছকটাকে প্রথমে করে নিই, তারপর ছকটাকে করার পর আমি ক্যালকুলেশনটা কিভাবে হচ্ছে সেটা আমরা দেখাবো। তাহলে 11 দাগের প্রথমে ছকটাকে টুকে নিই। দেখো এখানে আমরা বয়স যেটা বছরে দেওয়া আছে সেটা লিখেছি, আর রোগীর সংখ্যাটাকে লিখে নিয়েছি। ঠিক আছে, কোনটা আমরা জানি না, আমরা শ্রেণী সীমা জানি। এই যে যেখানে শেষ হচ্ছে সেখানেই যদি শুরু হয় সেটাকে শ্রেণী সীমানা বলে, আর যদি সেটা গ্যাপ থাকে তখন আমরা সেটাকে শ্রেণী সীমা বলি। ঠিক আছে, এটা হচ্ছে শ্রেণী সীমা। তাহলে এখান থেকে শ্রেণী সীমানা বের করতে গেলে কি করতে হবে, সবসময় খেয়াল রাখবে যে যে সংখ্যাটা দেওয়া থাকবে, ধরে নাও এখানে কত দেওয়া আছে 30 থেকে 34, তাহলে এই 30 থেকে দুটোর মধ্যে ডিফারেন্স কত হচ্ছে 1, তাহলে 1কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 0.5, 0.5 হয় তো, তাহলে 0.5 এখান থেকে বিয়োগ, তার মানে এটা হবে 29.5, আর এটার সঙ্গে 0.5 যোগ, এটা হয়ে যাবে 34.5। বোঝা গেল দুটোর মধ্যে? দেখো এটা বোঝা গেল না গেল না? ভালো করে এটা বোঝার চেষ্টা করো কিন্তু। ঠিক আছে, ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো এর সঙ্গে কি করলাম, 1 বিয়োগ 0.5 বিয়োগ করলাম, এর সঙ্গে 0.5 যোগ করলাম। ঠিক আছে, 0.5 যোগ এবং 0.5 বিয়োগ। এবার আমরা এটাকে কোথায় লিখবো, শ্রেণী সীমানার মধ্যে লিখবো। তাহলে প্রথমে দেখবো দুটোর মধ্যে ডিফারেন্স কত রয়েছে, এখানে 34 এখানে 35, তাহলে 1, তাহলে 1কে 2 দিয়ে ভাগ করলাম মানে 0.5 হচ্ছে, 0.5 বিয়োগ 0.5 যোগ, তাহলে শ্রেণী সীমানাটা আমি লিখি। তাহলে এটা কত হবে 29.5, 34.5। তারপর আমরা কি করব, দেখো এইটাই এখানে লিখবো 34.5। দেখো 35 থেকে 0.5 কম না, এটা হবে 39.5। এইটা এবার এখানে লিখবো 39.5, এটা হবে 44.5, এটা হবে 44.5, এটা হবে 49.5, এখানে হবে 49.5, এটা হবে 54.5, এটা হবে 54.5, এটা হবে 59.5। দেখো যখন আমরা যোগ বিয়োগ করলাম তখন দেখো যেটা থেকে আমার শেষ হচ্ছে সেটাতেই শুরু হয়ে যাচ্ছে, কারণ এটা থেকে বিয়োগ করলে তো 34.5 হচ্ছে, এখানে দেখো 34.5 আছে। তাহলে কি করলাম, শ্রেণী সীমা থেকে শ্রেণী সীমানায় কনভার্ট করলাম। এবার আমি কি পেয়েছি, এখানে দেখো এফআই। এবার আমরা এক্সআইটাকে বের করব। এক্সআইটা বের করি, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ আমরা যদি 29.5 প্লাস 34.5 এই দুটোকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে দুটো যোগ করে কত হচ্ছে 30, আর এখানে 34, 64, সেটা ভাগ কত হবে 32। ঠিক আছে, 32, তাহলে 32 হয়ে গেল। দুটোর মধ্যে ডিফারেন্স কত হচ্ছে দেখো 5, তাই না? ডিফারেন্স হচ্ছে 5, দুটো যদি বিয়োগ করে তাহলে কত পাবো 5 পাবো, তাহলে এটা হবে 37। ঠিক আছে, 37-এর পর এটা কত হবে, 37 আর 5 42, 42 আর 5 47, 47 আর 5 52, 52 আর 5 57। ঠিক আছে, এক্সআই বেরিয়ে গেল। এবার এফআই সঙ্গে এক্সআই গুণ করি। দেখো এফআই হচ্ছে কত, এফআই হচ্ছে 10, আর এখানে হচ্ছে 32, তাহলে গুণ করলে হচ্ছে 320। এরপর আমরা 37 সঙ্গে 12 গুণ করবো, 7 12 84 4, 7 12 84 4, হাত থাকে 8, এখানে হচ্ছে 3 12 36 44, 8 হচ্ছে 44, 444। এবার আমরা 15কে 42 দিয়ে গুণ করবো, দেখো কত হচ্ছে 630, 630। এরপর আমরা 6কে 47 দিয়ে গুণ করবো, 6 7 42, এখানে হচ্ছে 282। এরপর হচ্ছে আমরা 4কে 52 দিয়ে গুণ করলে হয় 208, এবং 3কে 57 দিয়ে গুণ করলে হয় 171। তাহলে এগুলো আমরা সবগুলোকে যোগ করব। দেখো এখানে হচ্ছে যোগ যদি করি আমি এক্সআই এফআই এর বেরিয়ে গেল, তাহলে সামেশন অফ এফআই আমরা বের করবো। সামেশন অফ এফআই দেখো যোগ করো, 3 4 6 15 এবং 12 এবং 20, এইগুলো যোগ করলে হচ্ছে 50।
এবং সামেশন অফ এফআই এক্সআই যদি আমরা যোগ করি, দেখো আমরা যোগ করব, এখানে হচ্ছে 0 4 2 6, এখানে হচ্ছে 15 5, হাত থাকে 1, তাহলে হাত থাকে 1, 8 7 8 12, 8 আর 16 16, এখানে হচ্ছে 25 5, হাত থাকে 2, 2 এর সঙ্গে যোগ করলে 3 3 আর 2 5 7 13 13, আর এখানে হচ্ছে 7, তাহলে হচ্ছে 4 আর 3 7, তাহলে হচ্ছে 13 7 20, তাহলে হলো 2055। ঠিক আছে, তাহলে সামেশন অফ এফআই এক্সআই হচ্ছে 2055। এবার আমরা যৌগিক গড়, আমাদের কোনো পদ্ধতি বলে দেয়নি, তাই আমরা প্রত্যক্ষ গড় পদ্ধতিতেই অঙ্কটা করব। তাহলে সামেশন অফ এফআই এক্সআই বাই সামেশন অফ এফআই, ঠিক আছে, সামেশন অফ এফআই এক্সআইটা আমরা জানি, প্রথমে লিখে নিই ফর্মুলাটা, এফআই এক্সআই বাই সামেশন অফ এফআই। এবার আমরা দুটোকে লিখে দেবো, 2055 বাই 50, 0 0 আমরা কেটে দেবো, এই সরি 5 দিয়ে কাটবো, 5 2 50, 5 2 50, এবং উপরে যদি কাটি 5 4 20, এবং 5 5 5 5, মানে 4 1 1 411, এবং নিচে হচ্ছে 5 250, তাহলে হচ্ছে 411 বাই 10, তাহলে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 41.1। ঠিক আছে, তাহলে যৌগিক গড় অর্থাৎ গড় বেরিয়ে গেল 41.1। তাহলে 11 যে সমস্যাটা ছিল সেটার আমরা সমাধান করলাম। দেখো এখানে আমরা পার্ট 3-তে এই 3টি সমস্যার সমাধান আমরা করেছি। ঠিক আছে, এখানে দেখে নাও, এখানে এফআই, এখানে সামেশন অফ এফআই এক্সআই, এখানে যখন আমার শ্রেণী সীমা বলা থাকবে, শ্রেণী সীমানা বলা থাকবে না, শ্রেণী সীমানাটা বের করবো, একটা নতুন ধরনের অঙ্ক আমরা করলাম। দেখো এগুলো আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড়টা বের করলাম। ঠিক আছে, প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড়। তাহলে আমাদের এই 3টে সমস্যার সমাধান এখানে করলাম, 9 10 এবং 11। এই 3টি সমস্যার তোমাদের কোথাও অসুবিধা হয়ে থাকলে অবশ্যই আমাদেরকে তোমরা জানাবে, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখো এটা বারবার একটা কথা বলছি, এখানে শ্রেণী সীমা বলা ছিল, শ্রেণী সীমানা বের করতে হলো। ঠিক আছে, এটা তোমাদের একটা নতুন ধরনের অঙ্ক করলে পরবর্তীতে এই ধরনের অঙ্ক তোমরা করবে। ঠিক আছে, এরপর যদি আমাদের চ্যানেলের পরের ক্লাসগুলি পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে তারাও উপকৃত হয়। আর আমাদের চ্যানেল দেখবে 10ম শ্রেণীর অন্যান্য অধ্যায়গুলির অঙ্ক তোমাদের করানো হয়েছে, কোষে থেকে যে সমস্যাগুলি আছে সেগুলির সমাধান করানো হয়েছে। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাস নিয়ে আমরা খুব শীঘ্রই হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলকেই ধন্যবাদ, সবার দিন শুভ হোক, ভালো থাকো।